সম্পর্কে কুতুবুদ্দিন আইবকের জামাতা হওয়া সত্ত্বেও কেন দিল্লির সুলতানি অভিজাতরা ইলতুৎমিশকে তার যোগ্য উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন? সিংহাসন আরোহণের পর ইলতুৎমিশকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? কেন তার সিংহাসন আরোহণকালে সমস্যার সৃষ্টি হয়? ইতিহাসে যুগান্তর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আজকে আমরা দিল্লি সুলতানি আমলের একেবারে প্রাথমিক পর্বের শাসক ইলতুৎমিশের জীবন সংগ্রাম এবং সিংহাসন আরোহণ কালে সৃষ্ট বিভিন্ন সমস্যা সমূহ সম্পর্কে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বারবার যে কথা বলি, একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমরা আমার এই চ্যানেলটির পাশে থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর লাহোরের আমলারা তার পুত্র আরাম শাহকে সিংহাসনের জন্য মনোনীত করেন, কিন্তু দিল্লির অভিজাতরা আরাম শাহের সিংহাসন আরোহণ একেবারেই ভালো চোখে দেখেননি। তারা কুতুবুদ্দিন আইবকের জামাতা অর্থাৎ তৎকালীন বদাউনের শাসনকর্তা ইলতুৎমিশকে সিংহাসন আরোহণের জন্য আবেদন জানান। এর পরবর্তীকালে আরাম শাহ যখন দিল্লি আক্রমণ করার জন্য উদ্যত হন, তখন ইলতুৎমিশ তাকে পরাজিত করেন এবং তার পরাজয়ের পর ইলতুৎমিশ দিল্লি সুলতানি আমলে শাসনকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং তার শাসনকাল শুরু হয়। ইলতুৎমিশের প্রকৃত নাম কি ছিল এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতপার্থক্যের সৃষ্টি হয়েছে। তবে ফার্সি কবি এবং ঐতিহাসিকদের রচনা থেকে ইলতুৎমিশ নামটির অধিক প্রচলন লক্ষ্য করা যায়। ইলতুৎমিশের প্রাথমিক পর্বের জীবন ছিল যথেষ্ট সচ্ছল, কিন্তু ভাগ্য বিপর্যয় তার সমগ্র জীবনকে অন্য পথে পরিচালিত করে। আজ আমরা ইলতুৎমিশের ভাগ্য বিপর্যয় সম্পর্কে আলোচনা করব না। সিংহাসন আরোহণ কালে তাকে যে সকল সমস্যা অতিক্রম করতে হয়েছিল সেটি আজ আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। ইলতুৎমিশের সিংহাসন আরোহণের পর শুরু হয় প্রবল অন্তর্দ্বন্দ্ব। একদিকে বাংলায় আলী মর্দান নিজেকে স্বাধীন রূপে ঘোষণা করেন, অন্যদিকে কাবাদ শাহ মুলতানে ঘাঁটি গেড়ে লাহোর পর্যন্ত তার ক্ষমতার বিস্তার ঘটান। আবার রাজপুত রাজারা ইলতুৎমিশের বশ্যতা সম্পূর্ণরূপে অস্বীকার করেন। জালোরের রাজা নিজেকে স্বাধীন রূপে ঘোষণা করেন এবং রণথম্বরে রায় পিথোরার পুত্র স্বাধীনভাবে কার্য পরিচালনা করতে শুরু করেন। সিংহাসন আরোহণের পর ইলতুৎমিশ এতটাই অসুরক্ষিত ছিলেন যে তিনি কোনো প্রকার অভিযান করতে সক্ষম হননি এবং এর মধ্যেই ইয়ালদুজ নিজেকে স্বাধীন রূপে ঘোষণা করার প্রচেষ্টা চালাতে থাকেন এবং এই সময় একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা রূপে আবির্ভূত হয় দিল্লির অভিজাত বর্গের ইলতুৎমিশ বিরোধিতা এবং আরম শাহের পক্ষ নিয়ে বিদ্রোহ সংগঠিত করা। ইলতুৎমিশ যদিও প্রবল যুদ্ধ করে তাদের এই বিদ্রোহ দমন করেন, দিল্লির আশেপাশের এলাকা দখল করতে তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল, যদিও তিনি শেষ পর্যন্ত বারাণসী এবং শিবালিক পাহাড় পর্যন্ত তার ক্ষমতার বিস্তার ঘটাতে পেরেছিলেন। ইলতুৎমিশ প্রবল বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কাবাদ শাহকে পরাজিত করে পাঞ্জাব অধিকৃত করেন এবং চিনাব ও ঝিলাম নদী উপত্যকা সংলগ্ন অঞ্চল দখল করে নেন। কিন্তু মধ্য এশিয়ায় সমূহ বিপদ এসে উপস্থিত হয়। দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খান আগুন এবং তরোয়াল সহযোগে খাওয়ারজাম সাম্রাজ্য অভিযান করেন। তৎকালীন খাওয়ারজাম সাম্রাজ্যের শাসক কাস্পিয়ান সমুদ্র উপকূলে পালিয়ে যান এবং তার পুত্র জালালউদ্দিন মানকবারনীকে সমগ্র খোরাসান জুড়ে মঙ্গল নেতা চেঙ্গিস খান তাড়া করে বেড়ান। লাহোর পর্যন্ত অগ্রসর হয়ে মানকবারনী ইলতুৎমিশের সাহায্য প্রত্যাশা করেন, কিন্তু ইলতুৎমিশ মানকবারনীকে
সাহায্য করে একেবারেই দুর্ধর্ষ মঙ্গোল নেতা চেঙ্গিস খানের বিরোধী হতে চাননি বা নজরে পড়তে চাননি। সেই কারণবশত তিনি মানববারণীকে সাহায্য দানে প্রতিশ্রুতি দেননি। এই কারণবশত মানববারণী তার উপর ক্রুদ্ধ হন এবং পাঞ্জাব আক্রমণ করেন। এর পরবর্তীকালে ইলতুৎমিশ যথেষ্ট পরিমাণে সৈন্য দিল্লিতে সংগ্রহ করতে শুরু করেন। তাই মানববারণী এর পরবর্তীকালে কাবাছার প্রতি মন দেন। ইলতুৎমিশের সচেতন বুদ্ধির কারণেই দিল্লির সদ্য প্রতিষ্ঠিত সুলতানি সাম্রাজ্য চেঙ্গিস খানের আক্রমণ থেকে রক্ষা পায়। চেঙ্গিস খানের মৃত্যু পর্যন্ত তিনি পাঞ্জাব বা সিন্ধের সঙ্গে যে কোনো প্রকার রাজনৈতিক সম্পর্ক এড়িয়ে চলতেন। ইলতুৎমিশের শাসনকালের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা ছিল পাহাড়ি উপজাতিদের বিদ্রোহ। অতর্কিতে লাহোর এবং মুলতান আক্রমণ ইলতুৎমিশকে যথেষ্ট চিন্তিত করেছিল এবং তিনি তার জীবদ্দশার শেষ মুহূর্ত পর্যন্ত পশ্চিম পাঞ্জাবে তার ক্ষমতা জোরদার করতে পারেননি। আমি আমার আলোচনার প্রাথমিক পর্বেই বলেছিলাম যে আলী মর্দান নিজেকে বাংলার স্বাধীন শাসক রূপে আত্মপ্রকাশ করেছিলেন, কিন্তু তাকে তার নিজের লোকেরাই হত্যা করে এবং তার মৃত্যুর পর ইউওয়াজ নিজেকে বাংলার স্বাধীন শাসনকর্তা রূপে পরিচয় প্রদান করেন। এবং যেহেতু ইলতুৎমিশ মঙ্গোল আক্রমণ নিয়ে ব্যস্ত ছিলেন, তাই এই বিষয়ে তিনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। কিন্তু দিল্লি সুলতানি সাম্রাজ্য থেকে মঙ্গোল আক্রমণের সবরূপ সম্ভাবনা দূরীভূত হলে ইলতুৎমিশ বিহার দখল করে নেন এবং গঙ্গার পাড় ধরে এগোতে থাকেন। এই সময় ইসামুদ্দিন ইওয়াজও যথেষ্ট পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদের উভয়ের মধ্যে একটি সমঝোতা হয় এবং ইওয়াজ ইলতুৎমিশকে বিহার প্রত্যার্পণ করেন। ফিরে আসার সময় ইলতুৎমিশ মালিক জানিকে সেখানকার শাসনকর্তা রূপে মনোনীত করেন। কিন্তু ইলতুৎমিশ ফিরে যাওয়ার পর ইওয়াজ মালিক জানিকে হত্যা করে পুনরায় সেখানকার ক্ষমতা দখল করে নেন। এর পরবর্তীকালে ইলতুৎমিশ ক্ষুব্ধ হন এবং তিনি তার পুত্র নাসিরুদ্দিন মাহমুদকে ইওয়াজের শাস্তি প্রদানের কথা বলেন। নাসিরুদ্দিন মাহমুদ লখনৌতি দখল করেন এবং সেখানে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয়, অর্থাৎ ইওয়াজ এবং নাসিরুদ্দিন মাহমুদের মধ্যে যুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত ইওয়াজের মৃত্যু হয় ও নাসিরুদ্দিন মাহমুদ লখনৌতি দখল করে নেন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজপুত রাজাদের ক্ষমতা এবং প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। ইলতুৎমিশ পরবর্তীকালে এই সকল অঞ্চলগুলি অধিকার করে নেন। প্রথমে তিনি রণথম্বর অবরোধ করে অধিকার করেন এবং এর পরবর্তী বছরে তিনি মান্দর অভিযান করেন। কুবাছার মৃত্যুর পর রাজপুতানা বিজয়ের ব্যাপারে তিনি বেশ জোরদার পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যদিও এই শতকের শেষ পর্যন্ত রাজপুত রাজারা স্বাধীন ছিলেন। কি মনে হচ্ছে আমার আলোচনা এখানেই শেষ? একেবারেই নয়, কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম ইলতুৎমিশের সিংহাসন আরোহণকালের বিভিন্ন সমস্যা সম্পর্কে। কিন্তু ইলতুৎমিশ শাসক হিসেবে কেমন ছিলেন, তার শাসনকালের কথা তোমাদের জানতে ইচ্ছে করছে না? শাসক হিসেবে তার কৃতিত্বের কথা জানতে হবে তো। তার শাসনকালের বিশেষত্ব কি ছিল, কেন তাকে দিল্লি সুলতানি আমলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, সেটাই তো বলা হলো না। এই বিষয় সম্পর্কে যদি তোমরা জানতে আগ্রহী হয়ে থাকো, তাহলে কি করবে? এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। আমার আজকের এই পর্ব সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্নের উদ্রেক হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও এবং আমাকে জানিও গল্পের ছলে ইতিহাস পড়তে তোমাদের কেমন লাগছে।
আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে উজ্জীবিত করে। আজ তবে আসি।